তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, ইদানিং সিটেটে বা কোনো যে কোনো টেটে, ওয়েস্ট বেঙ্গল টেটেও পাঠ্যক্রম থেকে কোশ্চেন থাকছে, দেখছো? না স্যার দেখিনি। হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ, পাঠ্যক্রম থেকে আমাদের কিন্তু কিছু কোশ্চেন করতে হবে। এবারে আমরা প্রথমেই বলবো, তোমাদের কাছে আগে শুনি, তোমরা পাঠ্যক্রম বলতে কি বোঝো বলো? বলো, কারিকুলাম শব্দটা কোথা থেকে এসেছে বলো না, পারবে? একজন অন্তত বলো। কুরিয়ার থেকে। কুরিয়ার কথার অর্থ, কুরিয়ার কথার অর্থ লক্ষ্যে পৌঁছানোর পথ। কি বললাম? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, কুরিয়ার কথা পৌঁছানোর পথ। হ্যাঁ, লক্ষ্যে পৌঁছানোর পথ। আমি পড়াতে পড়াতে কিছু লাইন আন্ডারকোট করছি। আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার জনক রুশো, মনে রাখবে, প্রথম বলেছিল যে পাঠ্যক্রম হবে মনোবিজ্ঞান সম্মত। তাহলে পাঠ্যক্রমকে মনোবিজ্ঞান সম্মত করে তোলার স্রষ্টা কে? তোকে যা পাঠিয়েছি তুই সেইগুলোই কর। কি হবে? রুশো। রুশো। এই পাঠ্যক্রম ব্যাপারটা সকালে মনে কর আমি ক্লাসে আছি, রাত হবে, সকালে আবার মনে কর। তোদিকে যতই করে দিই তোরা, এই সংজ্ঞাগুলো সবগুলো দেখে রাখতে হবে। কেউ বলেছে বিদ্যালয়ে যা শেখানো হয়, কতকগুলো বিষয়ের সমষ্টি, পাঠ্য সময়ের সূচি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এবারে আমরা এখানে কতকগুলো বিষয়ের উপর একটু জোর দেব। আমি একটু আগেই বললাম পাঠ্যক্রম শব্দটি ইংরেজি কারিকুলাম শব্দ থেকে এসেছে, যার অর্থ দৌড়ে বা লক্ষ্যে পৌঁছানোর পথ। ক্যানিংহাম একটা ডায়লগ দিয়েছে, যেটা তোমাদেরকে অনেক সময় পড়ে, যে ক্যানিংহাম কি বলেছে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা তার মতে কি এটসেট্রা। সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ। স্যার বলছি, একটু ইন্টারাপ্ট করলাম, এই যে টোটাল যে নোটসটা দিয়েছেন, এটা কি পুরোটা পড়তে হবে ডিটেলসে? আমি বলে দেবো, একটু ওয়েট করো। এটা একটা বই থেকে কপি করা আছে, একটা ভালো বই থেকে কপি করা আছে। আমি বলবো, আমি সবটাই বলবো। তুমি শুধু স্ক্রিনটা খেয়াল রাখো, আমি কোথায় কোথায় আন্ডারলাইন করছি। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, পেইনি। তিনি কি বলেছিলেন? শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ও আচরণগত পরিবর্তন আনার জন্যই বিদ্যালয় যে কর্মসূচি নির্বাচন করে এবং সচেতনভাবে সংগঠিত করে, তাদের সমন্বয়ই হলো পাঠ্যক্রম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ কি না? স্যার একটু বলে দিন একটু ডিটেলসে। ডিটেলসে বলবো, আমি বলছি তার ডায়লগটা তোমরা শুনতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথম আমরা ট্রেনির উপর কেন গুরুত্ব দেব? প্রথম ব্যক্তি যিনি বলছেন কারিকুলাম ডেভেলপ আওয়ার পার্সোনালিটি। তাহলে ব্যক্তিত্ব বিকাশের সঙ্গে কারিকুলামের সম্পর্ক প্রথম দেখিয়েছিলেন কে? বলো, পার্সোনালিটির সঙ্গে কারিকুলামের যে সম্পর্ক আছে সেটা প্রথম কে বলেছিল? পেইনি। গুড। এই এগুলো পড়তে হবে। এইটা একবার ভালো করে দেখে নেবে। পাঠ্যক্রমের ব্যাপকতা প্রসঙ্গে বলতে গিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন, যে এটা চেয়ারম্যান কে ছিল গো? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার।
তাই একে মুদালিয়া কমিশনও বলা হয়। তাদের মতটা কি? না, আধুনিক সর্বোত্তম চিন্তায় বিদ্যালয়ের গতানুগতিক পাঠ্য বিষয়গুলিকেই শুধুমাত্র পাঠ্যক্রমে বলা হলেও বর্তমান পাঠ্যক্রমের সঙ্গে লাইব্রেরি, ল্যাবরেটরি, কর্মশালা, খেলার মাঠ সবই সংযুক্ত। আরেকটির উপর আমাদের খুব গুরুত্ব দিতেই হবে, না হলে নয়। সেটি হচ্ছে, আমি এত বড় মিস করে গেলাম। আচ্ছা সরি, আমি মিস করে গেছি একটা অ্যাড। প্রত্যেকের কাছে খাতা থাকলে একটু অ্যাড করে নেবে। আমরা যা কিছু শিখি তাই পাঠ্যক্রম। উক্তিটি কার? কে বলতে পারবে? আমরা যা কিছু শিখি তাই পাঠ্যক্রম। কে বলতে পারবে? হর্নি। কি বললাম? হ র দন্তের নস্যই। কি বলেছি? হর্নির সঙ্গে পেইনিকে গুলোবে না। এবারে বলছে স্যার পুরোটাই পড়তে হবে আমাদেরকে। হ্যাঁ পড়তে হবে। কেন পড়তে হবে? না, আমি যেগুলো আন্ডারলাইন করছি সেগুলো জোর দিতে হবে। এটা তো একটা থিওরিটিক্যাল টপিক। তোমাকে পুরোটাই পড়তে হবে, না হলে লাইন ধরে কোশ্চেন করলে তুমি পারবে না। এখান থেকে কোশ্চেন অ্যাটেম্প করা খুব চাপ। তারপরে দেখো, আমরা ইয়াটা গুলিয়ে গেছে গো, সরি, আমি ঠিক করে দিচ্ছি। পেজগুলো এধার সেধার হয়ে গেছে। আমরা চলে আসবো এরপরে একটা আধুনিক পাঠ্যক্রম, একটা মডার্ন পাঠ্যক্রম। মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়, আমি একটু বলে দিই। একটা গতানুগতিক পাঠ্যক্রম, একটা আধুনিক পাঠ্যক্রম। গতানুগতিক পাঠ্যক্রম বলতে যেটা সাধারণত সাইকোলজি বেসড নয়। আধুনিক পাঠ্যক্রম বলতে যেটা সাইকোলজি বেস। এখানে গতানুগতিকে শিক্ষক সক্রিয় থাকে, শিক্ষার্থী নিষ্ক্রিয়। এখানে শিক্ষক শিক্ষার্থী উভয়ই সক্রিয় থাকে। এছাড়াও আমরা এটসেগ্রা 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 পার্থক্য করেছি। এটা খুব চেঞ্জেবল নয়, কংক্রিট, এটা চেঞ্জেবল। এবারে একটা আধুনিক পাঠ্যক্রমে কি কি বৈশিষ্ট্য আমাদের মেনে চলতেই হবে? না, অবশ্যই পাঠ্যক্রমটা মনোবিজ্ঞানের নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠবে। মানে মাস্ট বি সাইকোলজিকে মেনে নেবে। আবার বলছি, মাস্ট বি সাইকোলজি মেনে নেবে। বোঝা গেল? বোঝা গেছে? এবারে বলো তো, সাইকোলজি বেস যদি তৈরি করতে হয় কি কি বিষয়কে খেয়াল রাখতে হবে? আমি বললাম এই পাঠ্যক্রমটা সাইকোলজি বেস, তাহলে কি কি বিষয়কে খেয়াল রাখতে হবে? শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা এগুলোকে খেয়াল শিক্ষার্থীর রাখতে হবে। আগ্রহ, চাহিদা, সামর্থ্য এগুলোর উপর। গুড। স্বতঃস্থল নয়, নির্বাচন ধর্মী। কে এক্সপ্লেন করতে পারবে যে স্যার আমি বুঝতে পেরেছি? মানে আমি একটু বলে দিই, এটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে। একেবারে গতানুগতিক চলে এসছে বলে চলে যাবে, স্বতঃস্থল নয়, কন্টিনিউয়াস নয়। এটাকে আমরা সিলেক্টিভ। আমরা সেখানকার পরিস্থিতি, পরিবেশ, শিশুদের পরিণামন স্তর এইগুলো দেখে ঠিক করব। কর্ম অভিজ্ঞতার সমন্বয়। কারিকুলাম ইজ অ্যান এগ্রিগেট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। যেখানে কর্মকেও যেমন জোর দেওয়া হবে, অভিজ্ঞতাকেও স্বীকৃতি জানানো হবে। ব্যবহারিক উপযোগিতা সম্পন্ন সেই বিষয়গুলো। স্যার মানে কি যারা পাঠ্যক্রমটা তৈরি করবে তাদের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে? না না, সেরকম না। ধরো দুটো বিষয়, একটা হচ্ছে কৃষিকাজ পড়ানো হবে, সেখানে কেবলমাত্র বায়োলজিক্যাল রুলস গুলো নয়, যারা এতদিন কৃষিকাজ করে এসছে তাদের অভিজ্ঞতাগুলোও স্থান পাবে। বোঝা গেল না যায়নি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্যবহারিক উপযোগিতা, এমন কিছু পাঠ্যক্রমে আমরা রাখবো
যেগুলোর পরে ব্যবহারিক প্রয়োগ রয়েছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তোমরা দেখেছো, বলছো একটা এয়ার হোস্টেসকে অনেক কিছু শেখানো হয়, বায়ুর ঘনত্ব, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, ম্যাথামেটিক্স, অল্টিটিউড ধারণা, ল্যাটিটিউড ধারণা, লঙ্গিটিউড ধারণা। তাকে কাজ কি করতে হয় গো পরবর্তীকালে জব পাবার পর? আচ্ছা, বলতে পারবে না। স্যার বিমান যাত্রীদের সেবা দেয়া। গুড। তোমাকে আমি পরিণমন শেখাচ্ছি, সব কিছু তৈরি করছি, তুমি ক্লাসে যাওয়ার পর স্যার আমি লেসন প্ল্যান কোথায় প্রয়োগ করব, বলতেই পারো? পারো না? পারো না? যে স্যার 45 মিনিটের ক্লাসে আমার নাম প্রেজেন্ট করতে 100টি বাচ্চার সময় লাগে 10 মিনিট, আমার হাতে থাকে 35 মিনিট, তার মধ্যে বাচ্চাদের ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ করে বসাতে লাগে আরো 10-20 মিনিট, তাহলে আর আমার 10-5 মিনিট সময় আমি লেসন প্ল্যান মানবো? বলে তো অনেকে। হচ্ছে পাঠ্যক্রম এইরকম ভাবে নয়, যেগুলোকে আমরা ব্যবহারিক প্রয়োগ করতে পারবো, যার ব্যবহারিক উপযোগিতা আছে, সেইগুলোকেই আমরা এই পাঠ্যক্রমে স্থান দেব। ওকে, বোঝা গেল? বোঝাতে হ্যাঁ স্যার। পেরেছি? হুম। এখানে ব্যক্তি সত্তা, ব্যক্তির যে স্বতন্ত্রতা, ব্যক্তির যে পার্থক্য, সবগুলোকেই মর্যাদা দেব। সেখানে সমাজ সত্তাকে উড়িয়ে দেব না, কিন্তু তা বলে ব্যক্তি সত্তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সমাজ সত্তাকেও প্রতিষ্ঠা করব না। শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত অভিজ্ঞতার সমন্বয় পারবে তোমরা। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীকে জীবনধর্মী অভিজ্ঞতা সরবরাহ করার চেষ্টা করে। কেবলমাত্র বিদ্যালয় পরিবেশেই পাওয়া যায় তা নয়, বিদ্যালয়ের বাইরে থেকেও সেগুলো কালেক্ট করতে শেখায়। গতিশীল, পরিবর্তনশীল, খুব কুইকলি চেঞ্জেবল দরকার হলেই সুসংগঠিত একটা নিয়ম মেনে তৈরি করা হয়েছে। এবারে আমাদের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগ, এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসছে। প্রথমে আমরা এই পাঠ্যক্রমকে বলি লিখিত পাঠ্যক্রম, লুক্কায়িত পাঠ্যক্রম। এই লুক্কায়িত পাঠ্যক্রম ধরে কোশ্চেন আসে, আর বাচ্চারা ভাবে যে পাঠ্যক্রমটা লুকানো থাকে সেটা লুক্কায়িত পাঠ্যক্রম। তোমরা আগে বলবে তোমরা কি বুঝো লুক্কায়িত পাঠ্যক্রম বলতে, বলো। স্যার স্কুলের ড্রেস পরে যাওয়া, স্কুলে মানে প্রেয়ার লাইনে দাঁড়ানো, এগুলোকেই লুকায়িত পাঠ্যক্রমের মধ্যে মানে আনা হচ্ছে। যেইগুলো পাঠ্যক্রমে লিখিতভাবে উল্লেখ নেই, কিন্তু সেইগুলো আমাদের মূল্যবোধ গড়ে তোলে, মানবিকতা গড়ে তোলে, নৈতিকতা গড়ে তোলে, সেগুলোকেই আমরা বলবো লুক্কায়িত পাঠ্যক্রম। ওকে, না বুঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা প্রত্যেকদিন প্রেয়ার লাইনে জাতীয় সঙ্গীত গাই, এটা কোন পাঠ্যক্রমের অন্তর্গত? লুক্কায়িত পাঠ্যক্রম। লুকায়িত পাঠ্যক্রম। লুক্কায়িত পাঠ্যক্রম। আমরা গান্ধী জয়ন্তী পালন করছি, কোন পাঠ্যক্রম? লুক্কায়িত। লুক্কায়িত। আমরা প্রত্যেকদিন বা ইতিহাসে বিদ্যাসাগরের আত্মজীবনী পড়ি, এটা কোন পাঠ্যক্রম? লিখিত পাঠ্যক্রম। লিখিত পাঠ্যক্রম। লিখিত পাঠ্যক্রম। এটা কিন্তু আর লুক্কায়িত পাঠ্যক্রম নয়। এবারে আমরা বর্তমানে পাঠ্যক্রমকে কতগুলো ভাগে ভাগ করছি। ব্যক্ত, অবিভক্ত লিখিত পাঠ্যক্রম, সমাজ সংগঠিত পাঠ্যক্রম, অব্যক্ত পাঠ্যক্রম, লুক্কায়িত পাঠ্যক্রম, একই কিন্তু। এবারে নাল কারিকুলাম, এটি একটু আমাকে বলে দিতে হবে। আগে তোমাদের কাছে শুনে নিই, বাতিল পাঠ্যক্রম কি? বলো। কি গো? এটা বলে দিন স্যার। আমি তো বলবোই, নাহলে থামলাম কেন? কেউ একজনও? বলে দিন স্যার। হবে না? আচ্ছা, কেউ বাড়িতে আসলে নমস্কার করতে হয়। আমাদের সংস্কৃতি থেকে কিছু মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে, এগুলো কি কোথাও বলা থাকে? বলা থাকে? না। না স্যার, না। কিন্তু আমাদের স্কুলে কিন্তু
যখন আমরা ইউনিফর্ম ডিজাইন করি তখন কিন্তু এগুলো স্থান পায়। মেয়েদের সালোয়ার কামিজ, বড় কলেজ স্টুডেন্টদের ছাত্রীদের শাড়ি, ছাত্রদের প্যান্ট শার্ট। অর্থাৎ সংস্কৃতি থেকে কিছু নির্বাচিত বিষয়কে আমরা পাঠ্যক্রমে রাখার প্রয়োজনীয়তা হয়তো মনে করি না, কিন্তু এটাও ঠিক এইগুলোকে বাদ রেখেও আমরা সংস্কৃতির চলমানতা বজায় রাখতে পারবো না, আমরা আমাদের জীবনের মোরাল ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটাতে পারবো না। একেই আমরা বলবো বাতিল পাঠ্যক্রম। বুঝতে পারলাম না? বুঝতে পেরেছো না পারোনি? আরেকবার। যেগুলো পাঠ্যক্রমে নেই, আমাদের মনে হয় না এগুলো রাখার দরকার আছে, কিন্তু আমরা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় এগুলোকে মেনে চলতে বাধ্য করি, মেনে চলি, নিজেদের অজান্তেই বংশ পরম্পরায় রীতি পরম্পরায় মেনে চলছি, সেগুলোকে আমরা বলবো নাল কারিকুলাম। ওকে ওকে স্যার। ওকে স্যার। এবারে আসছি ছদ্ম পাঠ্যক্রম। কি এটা বলো, কেউ বলতে পারবে? না স্যার, আইডিয়া নেই কোনো। প্রচারিত প্রাসঙ্গিক তথ্য সম্ভার এই পাঠ্যক্রমের বিষয়। তুমি একটা বাচ্চাকে উপনিষদের গল্প পড়াচ্ছ, কোন পাঠ্যক্রম? রাখালের পারে বাঘ পড়া গল্প প্রত্যেকে শোনাচ্ছে, এগুলো কোন পাঠ্যক্রমে রাখার চেষ্টা করা হয়? ছদ্ম পাঠ্যক্রম, নীতিমূলক। সহগামী আনুষঙ্গিক পাঠ্যক্রম পড়লে বুঝতে পারবে। এই আমি এতগুলো ভাগ দিয়েছি একটাই কারণ, টেটের জন্য প্রচুর আছে। বাগাড়ম্বর যুক্ত পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমে নীতি নির্ধারক, বিদ্যালয় প্রশাসক, রাজনীতিদের ধারণা উদ্ভূত এবং একটা কংক্রিট বেস পাঠ্যক্রম, ব্যবহৃত পাঠ্যক্রম, গ্রহণযোগ্য পাঠ্যক্রম, আভ্যন্তরীণ পাঠ্যক্রম, ইলেকট্রনিক পাঠ্যক্রম। এটা 2004 সালে বলেছেন ইন্টারনেটের সন্ধান মাধ্যমে একটা যে ই ফর্ম কমিউনিকেশনের মাধ্যমে প্রাপ্ত তথ্যরাজি নিয়ে যে বিশেষ পাঠ্যক্রম গঠন করা হয় তাকেই আমরা বলবো ইলেকট্রনিক কমিউনিকেশন কারিকুলাম বা ইলেকট্রনিক পাঠ্যক্রম বা ইলেকট্রনিক সংযোজক পাঠ্যক্রম। এখান থেকে আমরা বলবো পাঠ্যক্রমের প্রকৃতি। আচ্ছা, কোনো কিছুর প্রকৃতি বলতে আমরা কি বুঝি? স্যার আমরা এটা বুঝি। পরিধি বলতে কি বুঝি, প্রকৃতি বলতে কি বুঝি বলো বলো বলো, পারবে? বলো। প্রকৃতি বলতে কি ধরন বোঝায়, মানে কি ধরনের সেটা? হ্যাঁ, মানে পাঠ্যক্রমটা কিরকম হবে সেটা তো প্রকৃতি। স্কোপ, তাই তো, মানে তার নেচার, তার প্রবৃত্তি, তাই তো? হ্যাঁ স্যার। আমরা এখানে দেখে নিয়েছি। শুধু এই কটি লাইন আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে ওভার রাইট করে রাখতে, ভালো করে মনে রাখতে হবে। এখানে সবগুলি আমি যেগুলো দাগ দিলাম একবার তোমরা দেখো, দেখে আমাকে বলো স্যার এই পয়েন্টটা একটু বলো। আমার মনে হয় না কারো অসুবিধা, যদি থাকে থাকে তবুও বলবে। বলো, তাড়াতাড়ি করার কিছু দরকার নেই, হলে বলবে। কি গো, দেখো দেখো। স্যার ওই পাঠ্যক্রম হলো শৃঙ্খলা বা চিন্তার পন্থা, এটা একটু এবার আমি বলে দিই। বলছে আমার টার্গেট, আমি নবম শ্রেণীতে বাচ্চাদেরকে এইগুলো শেখাবো, বর্গমূল শেখাবো, ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত শেখাবো, তারপরে বাংলাতে রবীন্দ্র সাহিত্যটা শেখাবো। আমার যদি একটা নির্দিষ্ট চেন ওয়াইজ না যায়, আমরা প্রথম দিনই পড়িয়ে দিলাম হিটলার, তারপরে পড়িয়ে দিলাম প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে চলে গেলাম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপরে পড়ে দিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে ধরো ভূগোলে পড়িয়ে দিলাম প্রথমে নদী, তারপরে চলে গেলাম জলসংখ্যা, তারপরে পড়িয়ে দিলাম সম্পদ, তারপরে আবার পড়িয়ে দিলাম অগ্নুৎপাত। হবে? হবে?
হুম। তার মানে না স্যার। আমাদের যে টার্গেট সেইটাতে পৌঁছানোর জন্য একটা সুশৃঙ্খলিত চিন্তার পথটাই হচ্ছে কি আমাদের এই পাঠ্যক্রম। এবারে বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কারো কিছু? না স্যার আমার এটা আছে। স্যার তাহলে এটার সঙ্গে ওই পাঠ্যক্রম হলো পরিকল্পিত শিখন, এটার পার্থক্যটা বুঝতে পারছি না। কোনটা একটু আরেকবার একটু রিপিট করো। ওই পাঠ্যক্রম হলো পরিকল্পিত শিখন, ওকে তাহলে এটার কি ওকে ওকে বলবেন? পরিকল্পিত মানে প্ল্যানিং, শিখন মানে লার্নিং। আমরা কি কি শিখবো তার একটা প্ল্যান করি না আগে থেকে। তাহলে স্যার এটা তাহলে স্যার এটা আর ওই শৃঙ্খলা বা চিন্তার আমরা পন্থা কিসের অনেকটা একই ধরনের তো? না আমরা কিসের পরে কোনটা শিখবো সেটা পাঠ্যক্রম ঠিক করছে, আর আমরা কি কি শিখবো সেটা পাঠ্যক্রম ঠিক করছে। প্রথমেরটা এটা, তার দ্বিতীয়টা ওটা। আমরা কি কি শিখবো বুঝতে পারছো কি বলতে চাইছি? পাঠ্যক্রম হলো হ্যাঁ সেইসব স্যার। কাজ অন্তর্ভুক্ত হয় যা শিক্ষার উদ্দেশ্য সাধনে বিদ্যালয়ে চর্চা চলে। হ্যাঁ দারুণ, বলো কোনটা কি অসুবিধে? মানে উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে আমি চর্চা আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা কি? বাচ্চাদেরকে শেখানো। কি কি শেখাবো সেটাই আমার প্রধান উদ্দেশ্য। সেটাতে বিদ্যালয়ে কিসের উপর ডিপেন্ড করি, কি কে চর্চা করে শেখাই? পাঠ্যক্রম, সিলেবাসকে, কারিকুলামকে। যদিও সিলেবাস কারিকুলাম আলাদা, কারিকুলামকে। ওই জন্য বলা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য সাধনে বিদ্যালয়ে একটা চর্চা চলে। ওকে ওকে ওকে। আচ্ছা এবারে আসছি পাঠ্যক্রমের পরিধি, মানে পাঠ্যক্রম কতটা এলাকা জুড়ে রয়েছে। শিক্ষার্থীর চাহিদা আগ্রহে, মানে সে ভেন ডায়াগ্রাম, এই একটা বড় বৃত্ত আঁকলাম। এই বড় বৃত্তটা যদি পাঠ্যক্রম হয় এর মধ্যে কি কি স্থান পাচ্ছে সেটাই এর পরিধি। চাহিদা, আগ্রহ, উপযুক্ত পরিবেশ কিরকম হবে, একে অপরের সঙ্গে পাঠ্যক্রমে মানে সহপাঠীদের সম্পর্ক, ছাত্রছাত্রী একে অপরের সঙ্গে সম্পর্ক, শিক্ষা দর্শন, শিক্ষা মনোবিদ্যা, শিশুর সার্বিক বিকাশ, এগুলো সব আমাদের পাঠ্যক্রমের পরিধি। আমরা এখানে পরিধিটাকে ডিসকাস করেছি। পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটাকেও আমরা এখানে বলেছি। এটা নিয়ে আমরা আর চিৎকার করব না, জাস্ট থিওরি। এবারে আমরা আসব পাঠ্যক্রমের রচনা এবং গঠনের নীতি সমূহ। এখান থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে, বলছে কোনটি একটি বিষয়বস্তু সংক্রান্ত নীতি, আর কোনটি বিষয়বস্তু বিন্যাসের নীতি, কোনটি ক্রিয়াগত নীতি। আমার বলা এখানে মনে রাখা ছাড়া কোনো উপায় নেই যে তুমি ঠিক করতে পারবে। অনেকে বলবে স্যার আপনি ওই কথা বলছেন মুখস্থ করতে, আমার কিছু করার নেই। তবু আমি এইটুকু বলতে পারি, প্রধানত নীতিগুলোকে, যেই নীতিটা আমরা কি পড়বো সেটা ঠিক করে, সেটাই বিষয়বস্তু সংক্রান্ত নীতি। সেটার মধ্যে উদ্দেশ্য কেন্দ্রিকতা আছে, শিশু কেন্দ্রিকতা আছে, সমাজ কেন্দ্রিকতা আছে, সংরক্ষণ আছে, সৃজনশীলতা আছে, অগ্রমুখিতা আছে, অখণ্ডতা আছে, অবিভাজ্যতা আছে। আর যেটা কিভাবে পড়বো ঠিক করে সেটাই হচ্ছে সমন্বয় সাধন, ক্রমবিন্যাস, এটা বিন্যাসের নীতি। আর যেটা কি কি মাধ্যমে পড়বো ঠিক করে, কিসের কিসের সাহায্য নিয়ে পড়বো ঠিক করে, সেটা হচ্ছে ক্রিয়াগত নীতি। যেমন কর্মকেন্দ্রিক, পরিবর্তনশীলতা, বৈচিত্র্যতা, বহুমুখিতা, জীবনমুখিতা, সময়সূচি, শিখনের প্রয়োজনীয়তা, শিখনের বৃত্তিমুখী, এগুলো। এবারে অনেকেই বলবে যে স্যার আপনি তো বলে দিলেন, আমাদের একদম অজানা অচেনা, আমরা মনে রাখতে পারবো না। তাদের জন্য আমি এখানে একেবারে উল্লেখ করে দিয়েছি শিশু কেন্দ্রিকতার নীতি কি, আগ্রহ, তার পরিণমন, তার মানসিক সামাজিক চাহিদা, একরকম ভাবে কোনটার মধ্যে কি পড়ছে সেটা আমি উল্লেখ করে দিয়েছি। তবে এখান থেকে কোশ্চেন কিন্তু আমার যতটুকু ব্যক্তিগত চিন্তা ভাবনা এর মধ্যেই থাকবে, কোনটি কিসের মধ্যে পড়ছে। বলো এবারে এখান থেকে কার কি বক্তব্য আছে, এখান থেকে কার কি বক্তব্য আছে বলো বলো।
কেউ কিছু বলবে? ওহ, বলবে না কিছু, কেউ কিছু বলার চেষ্টা স্যার এই করছে বোধহয়, জানো? স্যার এই হ্যাঁ, অগ্রমুখীনতার বলো। নীতিটা স্যার, এই অগ্রমুখীনতার নীতি এটা কি স্যার? 100 বার আমি বলবো, আমি বলবো অবশ্যই। তোমার প্রবলেম হয়েছে, আমাকে তো বলতে হবে। আচ্ছা, দেখো, পাঠ্যক্রমের বিষয়বস্তু এমন ভাবে নির্বাচন করতে হবে যেটা শিক্ষার্থীকে সাহায্য করবে। তাতে যেটা চলেই এসছে সেটাকেও চেঞ্জ করতে হতে পারে, আবার সেটার আংশিক চেঞ্জ করতে হতে পারে, সেটাকে কোনো কিছু না চেঞ্জ করতে হতে, অর্থাৎ আমাদেরকে এগাতে হবে। তার জন্য পরিবর্তন যা যা প্রয়োজন আমরা তাই তাই করব। ওকে, এগানোটাই যেখানে আমাদের প্রধান লক্ষ্য। ঠিক আছে? হ্যাঁ ঠিক স্যার, আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে আর দরকার নেই, এটা একটা থিওরি, কারিকুলামে তোমাদের একবার দেখে রাখতে দরকার নেই আমার। এবারে তোমরা জানো 1986 যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন হয়েছে, সেখান থেকে আমি কিছু তুলে দিয়েছি, মানে বই থেকেই তোলা আছে, বিভিন্ন বই থেকে, সেটা একটু দেখে নেবে। 2005 থেকে যা যা হয়েছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেগুলোও এখান থেকে দিয়েছি। এগুলো থিওরি আকারে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা এবারে পাঠ্যক্রম থেকে কিছু আলোচনা করব। তার আগে তোমাদের মতামত, তোমরা পাঠ্যক্রম থেকে যে একটা বড় টপিক দিলাম, কি কি পড়তে হবে বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার পেরেছি, কি পারিনি? কি গো? হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো, অবশ্যই বলো, তারপর আমি ইয়াতে যাচ্ছি। স্যার, মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে পাঠ্যসূচি আর পাঠ্যক্রম এই গুড, দুটোর মধ্যে পার্থক্যটা। অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, তোমাকে যদি আমি বলি তোমার বাড়িতে ফর্দ করে জিনিস কিনতে যাও, যাও তো? এই তেল 2 লিটার, লবণ 3 কেজি, আর তোমার ঘর চালানোর জন্য কিছু রুলস রেগুলেশন আছে, যেটা কিন্তু তারও বাইরে। যেমন তুমি সবজি মার্কেট করবে, তারপর ভুসিমাল দোকানে যাবে, তারপর একটা শাড়ির দোকানে যাবে, তারপর আসবে। কিন্তু তুমি কি শাড়ির দোকানেও ফর্দ করো যে আমি একটা শাড়ি কিনবো? করো? না স্যার। করি না। পাঠ্যসূচি হচ্ছে ওই ভদ্রপত্রটি, যেটি স্কুলে পড়াবো সেইটুকু। আর কারিকুলাম কি? পড়াতে গিয়ে আমি জাতীয় সঙ্গীত গাইবো, গান্ধী জয়ন্তী পালন করব, খেলাধুলো করাবো, টিফিন দেব, টোটাল সিস্টেমটি। আশা করি বোঝা গেল। হ্যাঁ স্যার। তার মানে আমরা যদি পাঠ্যক্রম একটা বড় ফুটবল হয়, পাঠ্যসূচি তার স্যার একটা ফুটবলে ছোট্ট অংশ। একটা পার্ট, একটা ক্রিকেট বল, তাই তো? ছোট অংশ। মানে আমাদের যদি মাছের পিসটা পাঠ্যক্রম হয়, মাছের মধ্যের একটা সরু বা ছোট অংশ, খণ্ড, একটা পিস, মাছের পুরোটা যদি কারিকুলাম হয়, তার একটা পিস হচ্ছে পাঠ্যসূচি, তাই তো? খণ্ড না নয়? বলো সুরাইয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। এবারে তাহলে বলো তো কোনটার পরিধি বৃহৎ? আমি এগুলোই আলোচনা করতাম এক্ষুনি। পাঠক্রম। কোনটার পরিধি? পাঠক্রম। পাঠক্রম। আচ্ছা, ফলত পাঠ্যক্রম যদি উদ্দেশ্য হয়, তাহলে পাঠ্যসূচি তার বাহক। উক্তিটি কার? পাঠ্যক্রম যদি উদ্দেশ্য হয়, পাঠ্যসূচি তার বাহক। উক্তিটি কার? কি হোক, অনেক আছে তো, দীপা, স্যার, শোকেন্দর, অরুণ, সুধা, বলো। নীলফা, কেউ তো বলো। জন ডিউয়ের উক্তি। কিসের উক্তি বললাম? জন ডিউ। আচ্ছা, এবারে বলি আরেকটা ডায়লগ। বলছে টিচার টিচেস জন অ্যান্ড ল্যাটিন। মানে টিচার শুধু ল্যাটিন যে পড়ায়, ল্যাটিন ভাষাটা জানলেও হবে না, যাকে পড়াচ্ছে সেই জন নামের ছেলেটিকেও তাকে চিনতে হবে। উক্তিটি কার? টিচার টিচেস জন ল্যাটিন, উভয়কে তাকে শিক্ষা দিতে হবে।
কিটা? কার উক্তি এটা? অ্যাডামস। কি বললাম? কার উক্তি? অ্যাডামস। আচ্ছা, বলছে নারী কেন্দ্রিক বিদ্যালয়গুলিতে খেলাধুলোর পরিবর্তে অঙ্কন প্রতিযোগিতা রাখার দাবি তোলা হচ্ছে। এই দাবি স্কুল শিক্ষা দপ্তর মেনে নিল। এই পাঠ্যক্রমটি কি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত? আধুনিক, গতানুগতিক, নির্বাচিত, অসংগঠিত? বলো গো। স্যার অসংগতিপূর্ণ হবে? না, আধুনিক। স্যার আধুনিক। চেঞ্জ আধুনিক। করতে মানেই আধুনিক। নেক্সট, পরেরটা। বিবর্তনবাদের মধ্য দিয়ে আজকে মানবিক হ্যাঁ বলো সুধা, বলো। কোয়েশ্চেন গুলো স্ক্রিনে দিন না, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। না কোশ্চেন নেই, জাস্ট আলোচনার পরে আমি এটাকে যেগুলো তোমরা পড়ে বুঝতে পারবে সেগুলো ধরে ধরে আলোচনা করছি। আমার কাছে এখনো কোশ্চেন আসেনি পাঠ্যক্রমের কোশ্চেন। বুঝতে পারছো কি বলতে চাইছি? এই টপিকগুলো আলোচনা করে দিলে তোমাদের পড়তে সুবিধে হবে। এইগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার কাছে কোশ্চেন আমরা পরে প্র্যাকটিস করব। আজকে জাস্ট পড়ানোর পরে আমি একটা রাফ আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আমি আসছি, বলছে মানবিক বিবর্তনবাদের থেকেই যেমন সমাজের উন্নয়ন, পাঠ্যক্রমেরও বিবর্তনবাদের মধ্য দিয়ে পাঠ্যক্রমেরও উন্নতি সম্ভব। এটি স্বীকৃতি দেয় গতানুগতিক পাঠ্যক্রম, আধুনিক পাঠ্যক্রম, অব্যক্ত পাঠ্যক্রম আর লুক্কায়িত পাঠ্যক্রম। যত চেঞ্জ করব তত উন্নত হবে। এবারে বলো কে বলে? আধুনিক। আধুনিক। যখনই চেঞ্জের প্রসঙ্গ আসবে সেটা আধুনিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। আমাদের প্রধান যে শিক্ষা কমিশন গুলো গঠিত হয়েছে, পুরানোদের আমি পড়িয়েছিলাম, নতুনদের এখনো রিভিশন হয়নি। তোমরা জানো ভারতীয় শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, তারপরে আমাদের রাধাকৃষ্ণ কমিশন, এইগুলো যেটাকে তোমরা বলছো গ্রামীণ বিশ্ববিদ্যালয় কমিশন। কোন কমিশন এই পাঠ্যক্রমকে পরিবর্তনের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিল? কারো জানা আছে? কোঠারি কমিশন। না গো। কমিশন? কোঠারি কমিশন। পাঠ্যক্রমের সঙ্গে সবচেয়ে বেশি অন্তরঙ্গ ভাবে জড়িয়ে গিয়েছিল মুদালিয়া কমিশন। কারণ তারা মনে করতো, যারা এখানে কেউ এডুকেশনের ছাত্র আছো? যে হ্যাঁ স্যার আমার এডুকেশন ছিল। কেউ নেই? তাহলে আর কি করে হবে? আচ্ছা, তারা মনে করেছিল যে মাধ্যমিক শিক্ষাটাই ত্রুটিপূর্ণ, সেটাকে টোটালি চেঞ্জ করে দিতে হবে। ওই জন্যই তারা পাঠ্যক্রম পরিবর্তনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। লাস্ট কোশ্চেন, খুব ভেবে উত্তর দেবে। বলছে কোনটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত? ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, পাঠ্যপুস্তক, সবগুলি। সবগুলি নয় গো, আমি একটু ভুল বলে ফেলেছি। সবগুলি নয়, কোনটিই নয়। আমি একটু অন্য মানুষ করে গেলাম, সরি। কোনটিই নয়। বলছে পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, কোনটিই নয়। স্যার পাঠ্যপুস্তক। আমি বলেছিলাম একটু ভেবে উত্তর দিতে হবে। কোনটাই না, মিলেই তো অনেক কিছুই আছে পাঠ্যক্রমের ভিতরে। কোনটাই নয়। আচ্ছা বলো তো, টিএলএম পড়েছো? টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। হ্যাঁ স্যার। এগুলো সবগুলো টিএলএম পাঠ্যপুস্তক, এই পাঠ্যক্রম। এগুলো সব টিএলএম। তাহলে কেন এই ভুলটি করলে? এই ভুলটা তো তোমাদের কাছ থেকে আমি আশা করি। আচ্ছা, এবারে আমি কথা বলি। এই পাঠ্যক্রমটা পুরোটা তোমাদেরকে পড়ে আসতে হবে, বোঝা গেছে? একটু টাইম লাগবে। তার সঙ্গে আর কি পড়ে আসতে হবে? আমরা গ্রুপে কিছু মুখস্থের কোশ্চেন শেয়ার করে দেবো, আমার দেওয়া আছে, স্যার রেডি করছেন। কিরকম ভাবে না, প্রত্যেকটা টপিক থেকে আমরা 20টা, কোন টপিক থেকে 50টা শর্ট কোশ্চেন কপি করেছি, জাস্ট যেগুলো আমাদের মনে হয়েছে ইম্পর্টেন্ট। কি বলছি বুঝতে পারছো না? পারছো না?
হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার পেরেছি। বুঝতে পেরেছি। এইটি থিওরিটিক্যাল হ্যাঁ পড়া স্যার। দেওয়া রইলো, থিওরিটিক্যাল পড়া দেওয়া রইলো, আর সেটা তোমাদেরকে মনে রাখতে, মানে কি বলি, মুখস্থ করতে বলাটাও তো ঠিক নয়, কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। সেটা আমাদের প্রায় রেডি হয়ে আসছে, তোমরা পেয়ে যাবে। ওকে, মোটামুটি কিছু স্যার কিছু topic। উক্তি তো দিয়ে দিয়েছিলাম। কি গো, উক্তি দিইনি? সেকেন্ড ক্লাসেও তো আমি দিয়েছি। হ্যাঁ স্যার। উক্তিগুলো হ্যাঁ কত স্যার। দূর কত দূর রেডি? স্যার স্যার উত্তর চলছে। তো আমরা পাইনি স্যার। কেন? আমরা পাইনি স্যার, আমরা পাইনি স্যার। স্যার আপনি একদিন বলেছিলেন উক্তির পিডিএফ এর দেখো, কথা, কিন্তু কে গ্রুপে কে তো দেওয়া পেয়েছো হয়নি। উক্তি? আমাদের 150 উক্তি কে কে পেয়েছো? স্যার আমার আগের ইয়ে ছিল, এখন আচ্ছা, দেয়নি। এখন কি আমার পড়ানো হয়েছিল না হয়নি? আমার তো মনে হয় পড়ানো হয়েছিল, না আমি ভুল স্যার বলছি? পড়াচ্ছিলে তখন বলে দিয়েছিলেন যে দিবে, কিন্তু এখনো দেওয়া হয়নি পিডিএফটা। ওকে ওকে, তার মানে পিডিএফটা দেওয়া হয়নি, এটা তোমাদের মেন কথা, তাই তো? হ্যাঁ আমি স্যার। পিডিএফ এর ব্যবস্থা করে দিচ্ছি এক্ষুনি, মানে এক্ষুনি বলা ভুল, পেয়ে যাবে। আমি স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি, কোনো কারণে মিস্টেক হয়েছে, অনেকগুলো ব্যাচ চলছে তো মাইসে, ফলে তোমাদের সঙ্গে মিস হয়ে গেছে। তাহলে আমরা পাঠ্যক্রম টপিকটা দিয়ে দিলাম, তার সঙ্গে এটা, এর পরের দিন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস পড়বো। কোনটা? যেটা সিলেবাসে আছে কিন্তু সাইকোলজি নয়, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যত কমিশন গড়ে উঠেছে। ঠিক আছে, বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। সে একবারে হান্টার থেকে উডের ডেসপ্যাচ থেকে শুরু করে অশোক মিত্র পর্যন্ত। ঠিক আছে, ওকে ওকে স্যার। ঠিক আছে, চলো রেডি করো।